আজ আমাদের এই ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি শুভেন্দু স্যার নিয়ে এসেছি মক টেস্ট 21। তাই আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিকে থেকে বাছাই করে 40টি প্রশ্ন নিয়ে। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া ছিল। আপনাদের মধ্যে থেকে অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটি করেছেন, আর যারা এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি করেননি বা জানেন না, আপনারা দেখে নিন এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, 21তম সংশোধনী। 1967 সালে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে 8ম তফসিলে থাকা মোট ভাষার সংখ্যা 14 থেকে বেড়ে 15 দাঁড়ায়। পরবর্তীতে আরও কিছু সংশোধনীর মাধ্যমে ভাষা যুক্ত করা হয়েছে। তাহলে দেখে নেব আজকের প্রশ্নগুলি। আজকের প্রথম প্রশ্নটি হলো, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের লোকনৃত্য? গোটিপুয়া ভারতের কোন প্রদেশের লোকনৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, উড়িষ্যা। গোটিপুয়া উড়িষ্যার একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি মূলত তরুণ ছেলেরা পরিবেশন করে, যারা জগন্নাথ ও শ্রীকৃষ্ণের প্রশংসা করার জন্য নারীদের সাজে সজ্জিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর বা মাইক্রোলিথিক যুগ বলা হয়? কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর বা মাইক্রোলিথিক যুগ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে মানুষ অত্যন্ত ছোট এবং তীক্ষ্ণ পাথরের হাতিয়ার ব্যবহার করত, যেগুলোকে মাইক্রোলিথ বলা হয়। তাই এই যুগকে মাইক্রোলিথিক যুগ বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 3 নম্বর প্রশ্নটি হলো, সন্তোষ ট্রফি 2024-25 আসরে কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? সন্তোষ ট্রফি 2024-25 আসরে কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? আপনারা যারা এই প্রশ্নগুলির উত্তর জানেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরগুলি কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, এই ভিডিওর আই বটনে ক্লিক করে সেখান থেকে চাইলে আপনারা আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারেন। দেখে নেব এই প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, পশ্চিমবঙ্গ। সন্তোষ ট্রফি ভারতের একটি অন্যতম প্রধান ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। 2024-25 আসরে পশ্চিমবঙ্গ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জয় করেছে। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, MS ওয়ার্ড। লিনাক্স, উইন্ডোজ এবং ইউনিক্স হলো সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। অন্যদিকে MS ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য ব্যবহার করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করে? নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এতে চাণক্য বা কৌটিল্য তাকে প্রধান সহায়তা করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত তার দিগ্বিজয় এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার স্মারক হিসেবে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এজন্য তাকে অশ্বমেধ পরাক্রম উপাধিও দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। বিশ্ব অ্যাম্বুলেন্স দিবস
কবে পালন করা হয়? বিশ্ব অ্যাম্বুলেন্স দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ 28 সেপ্টেম্বর। প্রতি বছর 28 সেপ্টেম্বর বিশ্বজুড়ে অ্যাম্বুলেন্স পরিষেবার গুরুত্ব এবং জরুরি চিকিৎসায় এর ভূমিকা তুলে ধরতে এই দিবসটি পালিত হয়। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো ভারতের আর্দ্রতম স্থান কোনটি? ভারতের আর্দ্রতম স্থান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ মায়োসিনরাম। মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত মায়োসিনরাম বর্তমানে ভারতের তথা বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত সম্পন্ন বা আর্দ্রতম স্থান। এর আগে চেরাপুঞ্জি এই তালিকায় শীর্ষে ছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 9 নম্বর প্রশ্নটি হলো কোন কুষাণ শাসক ভারতের প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন? কোন কুষাণ শাসক ভারতের প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ ভীম কোদফিসেস। কুষাণ বংশের দ্বিতীয় শাসক ভীম কোদফিসেস ভারতে প্রথম বৃহৎ পরিসরে স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন। তার মুদ্রায় শিবের আরাধনার চিহ্ন পাওয়া যায়। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের সম্পূর্ণ জৈব কৃষিভিত্তিক রাজ্য কোনটি? ভারতের সম্পূর্ণ জৈব কৃষিভিত্তিক রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ সিকিম। 2016 সালে সিকিম ভারতের তথা বিশ্বের প্রথম রাজ্য হিসেবে সম্পূর্ণ জৈব রাজ্যের স্বীকৃতি লাভ করে। এখানে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ গণিত। নোবেল পুরস্কার সাহিত্য, শান্তি, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা এবং অর্থনীতিতে দেওয়া হয়। গণিত শাস্ত্রের জন্য এই পুরস্কার দেওয়া হয় না। গণিতের সর্বোচ্চ পুরস্কার হলো ফিল্ডস মেডেল বা আবেল প্রাইজ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো রুদ্র দামনের জুনাগড় শিলালিপি কোন ভাষায় লেখা? রুদ্র দামনের জুনাগড় শিলালিপি কোন ভাষায় লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ সংস্কৃত। শক রাজা রুদ্র দামনের জুনাগড় লিপিটি বিশুদ্ধ সংস্কৃত ভাষায় খোদিত প্রাচীনতম দীর্ঘতম শিলালিপি। এটি সুদর্শন হ্রদের ইতিহাস সম্পর্কে তথ্য দেয়। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে গৃহীত? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে গৃহীত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে বর্ণিত মৌলিক অধিকারের ধারণাটি আমেরিকার বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত হয়ে গ্রহণ করা হয়েছে। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ কংসাবতী। মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় সেচ প্রদানের উদ্দেশ্যে নির্মিত কংসাবতী খালটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হিসেবে পরিচিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সিভিল সার্ভিস এর সূচনা করেন কে? ভারতীয় সিভিল সার্ভিস এর সূচনা করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ভারতে সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেন এবং একে দুর্নীতিমুক্ত ও দক্ষ করে তোলেন। এজন্য তাকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো 2026 সালের টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দুটি দেশ যৌথভাবে আয়োজন করবে? 2026 সালের টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দুটি দেশ যৌথভাবে আয়োজন করবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ ভারত ও শ্রীলঙ্কা। 2026 সালের আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। এটি এই টুর্নামেন্টের 10ম আসর।
আজকে 17 নম্বর প্রশ্নটি হলো, কোন খেলায় বাটারফ্লাই স্ট্রোক ব্যবহৃত হয়? কোন খেলায় বাটারফ্লাই স্ট্রোক ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, সাঁতার। বাটারফ্লাই স্ট্রোক হলো সাঁতারের একটি বিশেষ পদ্ধতি বা স্টাইল। এটি শিখতে বেশ কঠিন এবং এতে অনেক শক্তির প্রয়োজন হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কোন সালে? ভারতের প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কোন সালে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, 1882 সালে। 1882 সালে লর্ড রিপন উইলিয়াম হান্টারের সভাপতিত্বে হান্টার কমিশন গঠন করেন, যা ছিল ভারতের প্রথম সরকারি শিক্ষা কমিশন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, কংসাবতী ও শিলাবতী। কংসাবতী এবং শিলাবতী নদী মেদিনীপুর জেলায় মিলিত হয়ে হলদি নদী নাম ধারণ করেছে, যা পরে হুগলি নদীতে মিশেছে। দেখে নেব পরের প্রশ্নটি। নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস? নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, মনিটর। মনিটর হলো একটি আউটপুট ডিভাইস, কারণ এটি কম্পিউটার থেকে তথ্য বা ফলাফল আমাদের প্রদর্শন করে। বাকি তিনটি ইনপুট ডিভাইস। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, শ্রীপান্থ কার ছদ্মনাম? শ্রীপান্থ কার ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, নিখিল সরকার। নিখিল সরকার মূলত শ্রীপান্থ নামেই তার বিখ্যাত ইতিহাস ভিত্তিক প্রবন্ধ এবং বইগুলি লিখেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে লর্ড ডাফরিন। 1885 সালে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, তখন লর্ড ডাফরিন ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? ভারতের উচ্চতম মালভূমি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, লাদাখ। লাদাখ মালভূমি ভূপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত, যা একে ভারতের উচ্চতম মালভূমি করে তুলেছে। দাক্ষিণাত্য ভারতের বৃহত্তম মালভূমি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো, মোট জনসংখ্যার নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? মোট জনসংখ্যার নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, চতুর্থ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারের পর পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ স্থানে রয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, গোয়া। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, অর্থাৎ যাকে এনআইও বলা হয়, এই এনআইও অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি এর সদর দপ্তর গোয়ার দোনা পাওলায় অবস্থিত। এটি সমুদ্র বিজ্ঞান সংক্রান্ত গবেষণার প্রধান কেন্দ্র। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান উপাধি কে দেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান উপাধি কে দেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, ভিএ স্মিথ। ঐতিহাসিক ভিএ স্মিথ অর্থাৎ ভিনসেন্ট আর্থার স্মিথ সমুদ্রগুপ্তের বিশাল সাম্রাজ্য জয় এবং সামরিক দক্ষতার জন্য তাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন।
দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসার লাভ করে? কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসার লাভ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, অশোক। সম্রাট অশোক তার কন্যা চারুমতিকে নিয়ে নেপালে বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়েছিলেন এবং সেখানে বেশ কিছু স্তূপ ও মন্দির নির্মাণ করেছিলেন। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম চটকল কোন সালে স্থাপিত হয়? ভারতের প্রথম চটকল কোন সালে স্থাপিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 1855 সালে। 1855 সালে হুগলি নদীর তীরে কলকাতার রিছড়ায় জর্জ অকল্যান্ড প্রথম চটকল স্থাপন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা প্রথম প্রজাতান্ত্রিক রাষ্ট্র কোনটি? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা প্রথম প্রজাতান্ত্রিক রাষ্ট্র কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, বজ্জী সংঘ। প্রাচীন ভারতে ষোড়শ মহাজনপদের মধ্যে ব্রিজি বা বজ্জী ছিল একটি শক্তিশালী প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যার রাজধানী ছিল বৈশালী। আজকের 30 নম্বর প্রশ্নটি হলো, হিউয়েন সাং এর সময় সুতি বস্ত্র উৎপাদনে বিখ্যাত শহর কোনটি? হিউয়েন সাং এর সময় সুতি বস্ত্র উৎপাদনে বিখ্যাত শহর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, বারাণসী। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর বিবরণ অনুযায়ী বারাণসী বা কাশীতে সেই সময় অত্যন্ত উচ্চমানের সুতি ও রেশম বস্ত্র উৎপাদিত হতো। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানে নাগরিকত্ব বিষয়ে সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? ভারতীয় সংবিধানের নাগরিকত্ব বিষয়ে সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, অনুচ্ছেদ 11। ভারতীয় সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদকে নাগরিকত্ব অর্জন এবং সমাপ্তি সম্পর্কিত যে কোনো আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। তুলা চাষের জন্য কোন মৃত্তিকা সর্বাধিক উপযোগী? তুলা চাষের জন্য কোন মৃত্তিকা সর্বাধিক উপযোগী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, কালো মাটি। আচ্ছা, এখানে শুধু কালো আছে, এটা হবে কালো মাটি। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি জল ধারণ ক্ষমতার জন্য তুলা চাষের সবচেয়ে উপযোগী, যা মূলত দাক্ষিণাত্যের লাভা অঞ্চলে দেখা যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 33 নম্বর প্রশ্নটি হলো, ভাসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভাসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, গুজরাট। ভাসদা জাতীয় উদ্যান গুজরাটের নবসারী জেলায় অবস্থিত। এটি মূলত চিতাবাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্য বিখ্যাত। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বাধিক বিস্তৃত বনভূমি কোনটি? ভারতের সর্বাধিক বিস্তৃত বনভূমি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, পর্ণমোচী। ভারতে ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি সবচেয়ে বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই গাছগুলো বছরের একটি নির্দিষ্ট সময় পাতা ঝরিয়ে দেয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ঘ, ঋগ্বেদ। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত অংশে 4 বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের উৎপত্তির কথা প্রথম উল্লেখ করা হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো, কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি করেন? কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি করেন?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, হরমনপ্রীত কৌর। 2018 সালের টি-20 বিশ্বকাপে হরমনপ্রীত কৌর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 103 রান করে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই রেকর্ড গড়েন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় কত সালে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সর্দার শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যসমূহ সংবিধানের চতুর্থ ক অংশে যুক্ত হয়। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো, ভারত ও নেপালের যৌথ নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? ভারত ও নেপালের যৌথ নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, কোসি। কোসি নদী প্রকল্প হলো ভারত ও নেপালের একটি যৌথ পরিকল্পনা, যা বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ কার্যের উদ্দেশ্যে 1954 সালে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুরু হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতীয় সংবিধানে কাকে ইমপিচ করার ব্যবস্থা নেই? ভারতীয় সংবিধানে কাকে ইমপিচ করার ব্যবস্থা নেই? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির জন্য ইমপিচমেন্ট এবং অন্যদের সরানোর প্রক্রিয়া থাকলেও প্রধানমন্ত্রীর জন্য সরাসরি ইমপিচমেন্টের উল্লেখ নেই। লোকসভায় অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে সরানো যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাধিক দেখা যায় এমন বনভূমি? নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাধিক দেখা যায় এমন বনভূমি? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ, পর্ণমোচী বন বা বনভূমি। ভারত একটি ক্রান্তীয় দেশ হওয়ায় এখানে ক্রান্তীয় পর্ণমোচী বনভূমির বিস্তার সবচেয়ে বেশি, যা প্রায় 66% বনভূমি দখল করে আছে। তাহলে এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের আপনাদের হোমওয়ার্ক প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যের সরকারি ফল হলো কাঁঠাল? ভারতের কোন রাজ্যের সরকারি ফল হলো কাঁঠাল? আপনাদেরকে করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, পড়তে থাকুন।